বাংলাদেশ দেখলো কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থান। বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা, পতনের দ্বারপ্রান্তে হাসিনা সরকার। রাজনৈতিক দল করতে পারে, এটা অধিকার ছাড়া শকত হতে পারে। সামরিক বাহিনী আমাকে বলছিল এই সরকারের দায়িত্ব গ্রহণ থাকতো যে একটা রাজনৈতিক দল করে বহু কষ্ট করে ক্ষমতায় আসে, আমাকে তো দিয়ে দিয়েছে এই কয়েকদিন আগে। এটা হচ্ছে বাংলাদেশের গর্ব। আগামী 100 বছর পর, ইউনূসের পর, রবীন্দ্রনাথের পরে 125 বছর পরে নোবেল পেয়েছে দুইজন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেই গিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করে এই বাংলাদেশ থেকে চলে গিয়েছে। সেনাপ্রধান কিন্তু ভাষণ দিয়ে দিয়েছে এবং ঘোষণা দিয়ে দিয়েছে তত্ত্বাবধান সরকার থাকবে ডক্টর ইউনূস, তারপরে এই বাংলাদেশের নির্বাচন হবে এবং ইলেকশন হবে, এমনটা কিন্তু জানিয়েছে সেনাপ্রধান। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে নোবেল প্রাপ্ত, সে যদি তত্ত্বাবধান সরকারের অধীনে থাকে তাহলে কি এই বাংলাদেশের জন্য ভালো হয়? এবং শেখ হাসিনা যে পদত্যাগ করে এই বাংলাদেশ থেকে চলে গিয়েছে, এটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতর মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, একটা রিকোয়েস্ট রাখবো, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। বাংলাদেশ দেখলো কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থান, 90-এর পরে প্রথম। কিন্তু এই অভ্যুত্থান ম্লান করে দিয়েছে 90-এর অভ্যুত্থানকে, এমনকি 69-এর গণ অভ্যুত্থানকেও, যেটা একটা বড় পরিবর্তন ছিল আমাদের স্বাধীনতার আন্দোলনের এবং যেটা আমাদেরকে নিয়ে গেছিল মুক্তিযুদ্ধের পথে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেকদিন থেকেই এই ধরনের গণজাগরণের কথা বলছে, কিন্তু জনগণের কাছে তাদের বিশ্বস্ততা এবং আস্থা অর্জনের ঘাটতি ছিল বলেই হয়তো তাদের ডাকে এই ধরনের একটি অভ্যুত্থান সম্ভব হয়নি। সরকারের নিপীড়ন নির্যাতন ছিল, তাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদেরকে গ্রেফতার করে কারাগারে অন্তরীণ করবার অবস্থা ছিল। কিন্তু তারপর একটি রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তির যেভাবে দাঁড়াবার কথা ছিল সেভাবে তারা পারেনি, অন্তত 15 বছরে পারেনি। কিন্তু এবার যেটা হচ্ছে সেটা একটা সামাজিক আন্দোলন এবং সেটা তারা সম্ভব হলো একটা গণ অভ্যুত্থান। এটাকে আমি বলি বাংলা বসন্ত। হয়তো কেউ কেউ বলবেন লাল রঙের বসন্ত। বসন্ত এখন নয় বটে, কিন্তু এটা আসলেই বসন্ত। এবং আপনারা জানেন যে এটা শুরু হয়েছিল একটা কোটার দাবিতে, কোটার সংস্কারের দাবিতে। এখন সেটা বৈষম্য নিরসনের কথা বলছে। দেশ গঠনের জাতীয় রূপরেখা আন্দোলনকারীরা দেবেন, সেটাও তারা জানিয়েছেন। সব মিলে এই আন্দোলন চোখের সামনেই গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। বন্ধুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়াবার ইতিহাস পৃথিবীতে খুব কম আছে। এক নূর হোসেন 90-এর আন্দোলনে প্রাণ দিয়েছিলেন, এখনো তিনি ইতিহাস। আর 2024-এর জুলাই আর অগাস্টে অকাতরে বহু তরুণ জীবন দিয়েছেন। বহু শিশু, এক ইউনিসেফের তথ্য অনুযায়ী 32 জন শিশু প্রাণ দিয়েছে। প্রতিদিন মানুষ প্রাণ দিচ্ছে। একটি রিট করা হয়েছিল যেন আন্দোলনকারীদের উপরে গুলি চালানো না হয়। আপনারা জানেন রোববারে আদালত বলেছে, আদালত সেই রুলটিকে, মানে সেই রিটটিকে খারিজ করে দিয়েছে। তারা বলেছেন বটে যে পুলিশ যেন আইন কানুন মেনে চলে, আন্দোলনকারীরা যেন শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে পারে, এই কথা বলেছেন। কিন্তু কোনো কিছুতেই গুলি থামছে না। গুলি করছে পুলিশ, গুলি করছে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমি বলে রাখি, তারা বড় চ্যালেঞ্জের সামনে আন্তর্জাতিকভাবে পড়তে যাচ্ছেন। সেনাবাহিনী অবশ্যই বুদ্ধি বলেছে যে তারা গুলি চালাবে না, কিন্তু এদের সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন। এবং প্রকাশ্যে পুলিশের সামনে তারা অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গুলি করছে। এবং শিক্ষার্থী কারা, এটা তো আমরা দেখলেই বুঝতে পারি। এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের সিংহভাগ ছাত্র, শিশু, কিশোর। এবং
তাদের ৮০% বেশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয়। যারা গ্রেপ্তার হয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থী। রাজনৈতিক দলের সংখ্যা বিএনপি বা জামাতের তাদের কথা বলা হয় বলে, কিন্তু এমনকি গ্রেপ্তারের সংখ্যাও সাধারণ শিক্ষার্থীদের তুলনায় খুবই কম। এবং আবার সেই ৫২ শহীদ মিনারকে কেন্দ্র করে মানুষের জমায়েত লক্ষ্য করলে দেখবেন যে এই আন্দোলনের কোনো একক নেতা নেই। সমন্বয়ক আমরা প্রথমে জেনেছি ৬২, পরে ৬৫, এখন ১৫৮ জন। এদেরকে ডিবি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে হেফাজতের কথা বলে। তার আগে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে জোর করে তাদের দিয়ে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এই তরুণরা কিছুতেই কমে যায়নি। যখনই মুক্তি পাওয়ার সুযোগ হয়েছে এবং টিভি অফিসে তারা অনশন করেছে, তারা আন্দোলনের কথা বলেছে, সংগ্রামের কথা বলেছে, সাধারণ মানুষের সঙ্গে থাকবার কথা বলেছে। এবং আপনাদের স্মরণ থাকার কথা যে তারা নানা পর্যায়ে, কখনো ৯ দফা, কখনো ৮ দফা, কখনো ৪ দফা, আবার 9 দফা, এইভাবে তারা সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন করেছে। আর এখন তাদের দাবি এক। শনিবারে নাহিদ ইসলাম, অন্যতম সমন্বয়ক, যিনি ডিবির হেফাজতে ছিলেন, সবচেয়ে বেশি নির্যাতিত সম্ভবত, তিনি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। দফাটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। তাই আরও বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন, সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। এবং নাহিদ আরও বলেছে যে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। স্বতঃস্ফূর্ত নাগরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান শুরু হয়েছে। এবং এই যে তরুণদের কথা, আকাঙ্ক্ষা, এবং যেটা আমরা গত কয়েক সপ্তাহে দেখেছি পুলিশের সামনে, আর্মির সামনে দাঁড়িয়ে তারা কিভাবে কথা বলেছে, গণমাধ্যমের সামনে তারা কিভাবে কথা বলেছে, অনন্য, সাধারণ, অভূতপূর্ব। কল্পনায় করা যায় না যে আমাদের সন্তানরা এত সাহসী, এত সচেতন, এত বুদ্ধিমান। এই আন্দোলনের নানান কর্মসূচির দিকে যদি তাকাই, তার নামকরণের দিকে যদি তাকাই, আমরা সেটা দেখতে পাবো। রোববারে যে ঘটনা ঘটলো, আওয়ামী লীগ তার আগের দিনে কর্মসূচি ঘোষণা করলো তারা রাজপথে থাকবে, এবং রাজপথে তারা সুবিধা করতে পারেনি, কিন্তু কিছু মানুষের জীবন তারা নিতে পেরেছে। এবং এই অবস্থা উপলক্ষেও নাহিদ এবং সাধারণ মানুষ, অসহযোগ কর্মসূচি ছিল, কিন্তু সাধারণ মানুষের ব্যাপকভাবে সারা দেশে রাস্তায় নেমেছে। এবং নাহিদ বিবৃতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্যারিসের অলিম্পিকের উনি 3 জন বিশেষ অতিথির একজন, পৃথিবীর এত বড় অলিম্পিকের উনি একজন। এবং আরো শুনে আপনারা খুশি হবেন, সোশ্যাল বিজনেসটাকে, এইটা অলিম্পিকটাই উৎসর্গ করছে সোশ্যাল বিজনেসের নামে। এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব। আগামী 100 বছর পর, ইউনুসের পর, রবীন্দ্রনাথের পরে 125 বছর পরে নোবেল পেয়েছে 2 জন। ডক্টর ইউনুসের পরে নোবেল পেয়ে সারা পৃথিবীর সমস্ত নোবেল এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক, সমস্ত জনগণের নেতা বাংলাদেশের একজন হতে পারবে, এই আশা হয়তো আমরা করতে পারি না। আর এই ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি রাষ্ট্রদ্রোহী করেছেন। কি করেছেন? উনি 21 তারিখ বাংলাদেশ ছেড়েছেন আপনার প্যারিস অলিম্পিকে যাওয়ার জন্য। সেইখানে প্যারিস অলিম্পিকে যাওয়ার পথে উনি বাংলাদেশের এই ঘটনা দেখেছেন। এই ঘটনা দেখার পরে বাংলাদেশের কয়েকটি টিভি সব সময় ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যেমন 71, সময়, ডিবিসি, এবং এই টিভিগুলি বলেছেন আপনি তো দেশের পক্ষে কথা বলেন না, আপনি বিদেশের পক্ষে কথা বলেন। তিনি নিজের চোখে দেখে গিয়েছেন, উনি জাতিসংঘের মহাসচিবের একজন অন্যতম 7 জনের একজন উপদেষ্টা। ওনাকে যখন ওনার দেশ সম্পর্কে বলা হয়েছে কি, তখন তো উনি বিবৃতি দিতে বাধ্য। সেই বিবৃতিতে তো উনি জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হিসেবে তা তো বলতে পারে না নির্বিচারে এই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হচ্ছে, জনগণকে গুলি করা হচ্ছে, এবং 32 জন শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে, উনি এই জিনিসটা তুলে ধরেছেন। এবং উনি এটা তুলে ধরে বলেছেন এই জিনিসটা হয়েছে কেন, কারণ একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার হওয়ার কারণে আজকে এই ঘটনা হয়েছে। তাই উনি সাধারণ নির্বাচনের কথা উনি বলেছেন। উনি একজন নাগরিক হিসাবে কথা বলেছেন। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনাদের টিভির কাছে সবাই বলছে। আমি জানি দীর্ঘ 15 বছরের অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের পর আমরা আমাদের উচ্ছ্বাসকে খুব সহজে নিয়ন্ত্রণে আনতে পারবো না। দরকারও নেই, আমাদের উচ্ছ্বাস চলুক, আমাদের আনন্দ চলুক, আমাদের সেলিব্রেশন চলুক, কিন্তু এর মধ্যে কয়েকটা কথা একটু বলা দরকার, আমাদের মনে রাখা দরকার। কারণ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা, যদিও বিতাড়নে আমরা পছন্দ করিনি, আমরা জানি, কারণ এই যাবতীয় ধ্বংসের পেছনে এই নারী জড়িত। তাকে নিয়ে ভবিষ্যতে আমাদের কি পরিকল্পনা হবে না হবে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। ওনার পালিয়ে যাওয়া ঠেকাতে পারলেই সবচেয়ে ভালো ছিল, কিন্তু আমরা যেহেতু অন্তত তাকে সরাতে পেরেছি, আমাদের সামনে আরও কতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো নিয়ে কয়েকটা কথা এই উচ্ছ্বাসের মধ্যে বলা দরকার। এবং এই উচ্ছ্বাসের মধ্যেই কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো নিয়ে আমাদের একটু সতর্ক থাকা দরকার। প্রাথমিকভাবে সেনাপ্রধানের যে বক্তব্য ছিল, উনি একটা ছোট বক্তব্য দিয়েছেন, সেটা আমাদের কারো কারো মধ্যে যে এক ধরনের আশঙ্কা ছিল, সেই আশঙ্কাটা দূর করেছে নিশ্চয়ই। তার আগে জনাব আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল অসাধারণ রোল প্লে করে গেছেন এই এন্টায়ার সরকারের অপশাসনের বিরুদ্ধে। এমনকি এই সময়ে যারা আন্দোলনে আছেন, যে শিক্ষার্থীরা প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন, তাদের সাথে সরাসরি এনগেজড থেকেছেন। ডক্টর আসিফ নজরুল জানিয়েছিলেন যে তারা ভালো কিছু হবে সেরকমই মনে করছেন। কারণ ভাষণ দেওয়ার আগে জনাব
ওয়াকারুজ্জামান আমাদের সেনাবাহিনী প্রধান রাজনৈতিক দলের নেতাদের সাথে বসেছেন, তার মধ্যে ডক্টর আসিফ নজরুলও ছিলেন সেখানে, এবং উনি চেয়েছেন তাদের মাধ্যমে ছাত্রদেরকে বার্তা দিতে, যেটা চিফ তার নিজের ভাষণেও বলেছেন। তাহলে আমাদের যে আশঙ্কার জায়গাটা ছিল কারো মধ্যে, সেটা হচ্ছে মার্শাল ল দিয়ে সরাসরি সামরিক শাসন জারি হতে পারে, যেটা মিশরে আমাদের মনে থাকার কথা হোসনি মোবারকের পতনের পর একটা নির্বাচন হয়েছিল, যেটাতে মুরসি ক্ষমতায় এসছে, পরে সিসি সামরিক শাসন জারি করে ক্ষমতায় চলে আসেন। সেই রকম কিছু হয় কিনা সেই ভয় ছিল। আমি প্রাথমিকভাবে অন্তত সেই ভয়টা কেটে গেছে বলতে পারি। সেনাপ্রধান খুব চমৎকারভাবেই বললেন তারা বঙ্গভবনে যাবেন, বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, দেখা করে ওখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা নিয়ে আলোচনা করবেন। সেটা নেচার কি হবে উনি বলতে পারেন, এগুলো আলাপ আলোচনার ব্যাপার তো বটেই, এবং আমি এই ক্ষেত্রে জনাব আসিফ নজরুলের বক্তব্যকে আমলে নিতে চাই। তিনি বলেছেন যে ভালো কিছুই হবে। সো ভেতরে কি আলোচনা হয়েছে নিশ্চিতভাবে সেটা ডক্টর আসিফ নজরুল জানেন। সুতরাং তিনি যখন বলছেন আমরা আস্থা রাখবো, তাহলে প্রাথমিক যে সংকট সেটা চলে গেছে আমরা বিশ্বাস করি। একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং আসলে আরও অনেক কথাবার্তা আছে। বাংলাদেশ যেভাবে চলছিল, যা চলছিল, যে স্টেট স্ট্রাকচারে চলছিল, সেগুলো কি হবে, কেমন হবে, এই আলাপগুলো আসতে হবে, সেটা আরেকটু পরের দিকে। কিন্তু এই মুহূর্তে আমাদের উচ্ছ্বাসের মধ্যেও একটা জিনিস একটু জরুরি মনে রাখা। আমি জানি, আমি নিজে তো এই সরকারের সময়টাতে আমার প্রত্যেকের জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ সময় পার করেছি। কীরকম অত্যাচার নিপীড়নের শিকার আমরা প্রত্যেকে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি হয়েছে। একটা ছোট উদাহরণ দিই, যাকে ছাত্রলীগ ধরে পেটায়নি, সেই মানুষটাও আজকে বাজারে যখন অনেক বেশি দামে জিনিস কিনতে হয়, সন্তানের দুধ কিনতে কষ্ট হয়। আমি দেখেছি নিম্ন মধ্যবিত্ত পরিবার বলছে সন্তানের দুধ কেনা কমানো হয়েছে। বাচ্চাকে আগে মাঝে মাঝে গরুর মাংস খেতে দিতে চাইতো, সে গরুর মাংস খেতে দিতে পারেন না এখন। ফার্মের মুরগি দিতেন, সেই মুরগিটা এখন সহজে পান না। মাছ আগে পাঙ্গাস তেলাপিয়া ছাড়া অন্য মাছও মাঝে মাঝে কিনতেন, এখন ওটা ছাড়া পারেন না। আর যারা পাঙ্গাস তেলাপিয়া কিনতেন তারা সেটা কিনতে পারেন না, পাঙ্গাসের কাঁটা বিক্রি হয়েছে। এগুলো প্রত্যেকটা আওয়ামী অপশাসন, দুর্নীতি, দুঃশাসনের ফল। সো সাফার করেনি এমন কোনো মানুষ নেই, কিন্তু এর মধ্যেও কিন্তু আছে কিছু মানুষ আছে সরাসরি সাফার করেছেন, খুন হয়েছেন, বিচার বহির্ভূতভাবে হোক অথবা আওয়ামী লীগের ক্যাডারদের হাতে হোক, গুম হয়েছেন, আছেন। অসংখ্য মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, অপরাধ ছাড়া মামলা হয়েছে, গায়েবী মামলা, কাস্টোডিয়াল টর্চার হয়েছে, পুলিশ টাকা খেয়েছে, ঠ্যাক দিয়ে শুধুমাত্র একটা ভিন্ন দল করে সেই জন্য। এই রকম অসংখ্য ব্যক্তিগত হিসাব নিকেশ আছে আমাদের, আমি জানি, বিশ্বাস করি। কিন্তু আমি আশা করি আমরা যারা এভাবে সাফার করেছি, কেউ যদি আমাকে একটু শুনে থাকেন, আমরা একটু এই সময় যাতে নিজেদেরকে একটু সংযত রাখি। আমাকে বলবেন আপনি তো সরাসরি কোনোদিন প্রচণ্ড মার খেয়ে আপনার হাত পা ভেঙে যায় নাই এই আওয়ামী লীগ সরকারের সময়, আপনার ব্যবসা শেষ হয়ে যায় নাই তো? আমি একদিন বলেছি, আমি ঢাকায় উবার ড্রাইভার, বাইক চালাচ্ছেন, পাঠাও ড্রাইভার, রেস্টুরেন্টে কাজ করে এরকম মানুষজন আমার সাথে একটু চিনে এসে কথা বলেছেন, এলাকায় যেতে পারেন না, ভালোই ছিলেন, কিন্তু এখন এসব করে খেতে হয়। কত রকম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আছে, তাই না? এগুলো ভুলে যাওয়া কঠিন, আমি মানি। এবং একটা পরিস্থিতিতে প্রতিশোধ নেওয়ার টেন্ডেন্সি হওয়াকে আমি একেবারে অস্বাভাবিক বলছি না, কিন্তু প্লিজ আমরা অন্তত আমাদের দায়িত্বশীলতা দেখাই। আমরা আওয়ামী লীগ না, আমরা আওয়ামী লীগের এই বিভৎস অপরাধীদেরকেও অন্তত এই রকমভাবে নিজে কোনো রকম কোনো কিছু করে ফেলতে চাইছি না। আমরা আছি, সরকার আসবে, আমরা এই দাবি খুব সিরিয়াসলি করব, ঘটনাগুলোর বিচার করব। আমি বহুবার আমার আগের ভিডিওতে বলেছি, আপনাদের ভালো লাগে না, আজকে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে বলছি, আমাদের স্বাধীন বাংলাদেশের বা ৭২-এর আমাদের ইনসাফের কথা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। আমি আওয়ামী লীগের জন্য ইনসাফ এই লেভেলগুলোতে যারা আছেন আমি আশঙ্কা করি। আমি আবারও বলছি, আপনাদের যাদের ক্ষোভ আছে, আপনাদের প্রতি আমার সহানুভূতি আছে, আমি জানি কতটুকু ক্ষুব্ধ আপনারা, এবং সেটা যৌক্তিক কারণকেও আমি সমর্থন করি। কিন্তু প্লিজ আমরা এইটুকু যাতে না করি, একটু শান্ত থাকি। আমরা খুব দ্রুতই এদেরকে বিচারের আওতায় আনতে পারবো বলে বিশ্বাস করি, এবং সেই চাপটা আমরা জারি রাখবো। নতুন যে সরকার আসছে তার কাছে ইমিডিয়েট কতগুলো এফেক্টের মধ্যে আছে, এই চাপটা জারি রাখা, যারা এসব করেছে, ভয়ঙ্কর সব ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে আমরা স্পেয়ার করবো না। তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল হবে, আমরা সেই চাপ জারি রাখবো, সেই চাপ চালিয়ে রাখবো। আর কিছু ক্ষেত্রে এগুলো যা হয়েছে, গণভবন লোকজন ঢুকে যা করেছেন, এই ভবনটা আসলে একটা প্রতীকী ভ্যালু আছে, বাংলাদেশটাকে ধ্বংস করার প্রতীকী ভ্যালু। সুতরাং জনগণের হাতে ওটা যা হয়েছে সেটাকে আমি তেমন কিছু মনে করি না। সুতরাং আরও কিছু প্রতীক আছে, সেগুলো যে কোনো কিছু হতে পারে, হোক। মূর্তি বানানো হয়েছে অসংখ্য এই দেশে, সেগুলো কতগুলো অপশাসন, দুঃশাসনের প্রতীক। কিন্তু প্লিজ মানুষের, সাধারণ মানুষের, সেটা আওয়ামী লীগের লোক হোক, জানমালের ব্যাপারে আমরা একটু যেন সতর্ক থাকি, কারণ একবার এই ধরনের কিছু ছড়িয়ে পড়া খুব ঝুঁকিপূর্ণ। বহু মানুষের পর এটার সুযোগ নিয়ে পরিস্থিতি আরও অনেক খারাপ করে ফেলতে পারে। প্লিজ আমরা যেন এই ব্যাপারটায় সতর্ক থাকি। আমি দেখলাম সেনাপ্রধান ওই একই ধরনের একটা আহ্বান জানিয়েছেন। প্রতিটা স্বাধীনতা, প্রতিটা বিষয়, প্রতিটা স্বাধীনতা বিশেষ করে শাস্তির রেসপন্সিবিলিটি নিয়ে আসে। আমরা ইনসাফের বাংলাদেশ করতে চাই, প্লিজ আমরা কারো প্রতি যাতে বেইনসাফি না করি।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।